ভাইয়া, দুপাশে যতগুলো গাছ দেখছি সবগুলো গাছে আমি ব্যাগ দেখতে পাচ্ছি, এটার কারণটা কি? এটা বেসিক্যালি ফুড ব্যাগ। হুম হুম। ফুড ব্যাগ দিলে অনেকগুলো লাভ হয়। আচ্ছা, ওইদিকেও দেখছি হ্যাঁ, আপনি দিয়েছেন। এগুলি এই যে ফ্রুট দেখেন, ব্যাগ দেওয়ার উপকারিতাটা কি? যখন আমি এটা দিয়ে দিলাম হুম হুম। তখন এর ভিতরে ইনসেকটিসাইড অথবা ফাঙ্গিসাইডের আর স্প্রে করার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তাহলে তো খাবারটি নিরাপদ রইল, বা যে কোনো ফল নিরাপদ হয়ে গেল। 100% এটা আপনি হয়তো আমরা টোটালি অর্গানিক করতে পারতেছি না। হুম হুম। হয়তো একটা আমের লাইফ সাইকেলে আমরা ফুল থেকে এই বাজারজাত পর্যন্ত আমরা 4টে স্প্রে দিতে বাধ্য। যেমন যখন ফুল থাকা অবস্থায় তখন একটা দিতে মুকুল হবে। আসছে তখন একটা জি, স্প্রে করছি। ফুলের পরপর যখন ওই যে কেবল গুটিটা আসছে। গুটি আসতেছে এরকম সময় একটা দিতে হবে। যদি সেখানে যদি ছত্রাকের আক্রমণ হয় ছত্রাকনাশক থাকবে। জি। আর যদি কীটপতঙ্গ সেই সময় হপারের একটা আক্রমণ থাকে। যখন মঞ্জুরি থেকে মিষ্টি আঠালো যদি জিনিস বের হয় তখন এটা খেতে আসে হলে হপার। আর হপারের আর্ধেক হলেই হপার অল্প অল্প করে ওখানেই খায়, ওখানেই পায়খানা করে, তখন এখানে ছত্রাকের আক্রমণ হয়। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এই সময়টা কি রেনি সিজন না? জি। প্রত্যেকটা ফলের ক্ষেত্রে যতবার বৃষ্টিপাত হবে তার পরপরই কৃষক বাধ্য এখানে ইনসেকটিসাইড স্প্রে করতে। কিছু কিছু কৃষক বা কিছু কিছু উদ্যোক্তা বলে থাকে যে আমার এটা জৈব পদ্ধতিতে হয়েছে। এটা মোটেও তা হয় না। তুলনামূলক জৈব পদ্ধতি এটা। তুলনামূলক কম ইনসেকটিসাইড, কম ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়েছে। আরেকটা বিষয় এটা হলো আপনার এই কালারটা সুন্দর হবে। কালারটা সুন্দর হচ্ছে। সুন্দর হবে। আরো একটা বিষয় হলো এটা ফুলবে, আমটা ফুলে যাবে, বড় হবে। ফুলবে। হ্যাঁ, এই বড় হবে। ব্যাগটা কিসের তৈরি? এটা কাগজের তৈরি। আমাদেরকে কিনতে হয়েছে, এটা আমরা 3 টাকা 70 পয়সা বা 80 পয়সা করে একটা কিনছি। ব্যাগ প্রায় 4 টাকার মতো দাম 4 টাকার পড়ছে। মতো পড়ছে। তো এই যে ব্যাগ দিয়ে যে আটকে রাখতে হবে, এই প্রশিক্ষণ বা এই জ্ঞানটা আপনি কোথা থেকে পেয়েছেন, নাকি এটা আরো আপনার একটা নিজেরই? জিনিস লক্ষ্য করেন, এই আমটা যদি এরকম ফ্রি থাকে পাখি তো খেয়ে নেবে। খেয়ে নেবে, বাদুড় খেয়ে তাহলে নেবে। তার মানে এই ব্যাগটা থাকলে বড় একটা উপকার হচ্ছে। জি। পরিবেশের বাদুড় খাওয়ার জন্য আমরা কি ব্যবহার করতাম? আমরা নেট ব্যবহার করতাম। জি। বাদুড় চামচিকেতে নেটে পড়ে মারা যেত। হ্যাঁ, তাহলে হ্যাঁ। তো পরিবেশের আরেকটা জিনিস ভারসাম্য নষ্ট হচ্ছে। নষ্ট করতাম। হ্যাঁ, হ্যাঁ। কৃষকেরা করে তো, করতে বাধ্য হচ্ছে তো, জি। কারণ তাদের এই ফসলটা কিন্তু রক্ষা করতে হবে। এবং তাদের এখান থেকে লাভ করতে হবে আলটিমেটলি। এই গাছগুলো, প্রত্যেকটি গাছ আমি দেখছি ঝোপালো। এই ঝোপালো গাছটা কি এখন কি ঝোপালো পদ্ধতি বা একটু গোলাকৃতি করে দেওয়াটা খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বাগানীদের মধ্যে? আসলে গাছটা যত বেশি ঝোপালো করবেন তত ওর ক্যানোপি মানে এরিয়াটা বড় হবে। আর যত আচ্ছা। এরিয়াটা বড় হবে তত বেশি ওর ফলটা ধারণ ক্ষমতা বাড়বে। তাতে কি কোনো সুবিধা রয়েছে? ফলের কি কোনো গুণাগুণের পরিবর্তন বা স্বাদের তাহলে পরিবর্তন হচ্ছে? অনেকগুলো সুবিধা আছে। 1 নম্বর 2 নম্বর এটা আমার হাতের নাগালের মধ্যে আছে। আমি পরিচর্যা করতে ভালো করতে পারতেছি। দেখাশোনা করতে পারছি দেখাশোনা। কিভাবে? 2 নম্বর গুণাগুণ, এতে ঝড় বাতাস, ঝড় বেশি কম লাগতেছে। ঝড় মানে কালো বাতাসের প্রভাব থেকে। এইটা রক্ষা হচ্ছে জি। অটোমেটিক্যালি। জি। আপনার এত সুন্দর বাগান দেখে অনেকেরই হয়তো সুপ্ত মনের মধ্যে জি, জি, বাসনা জি। জেগেছে যে আমিও এরকম একটি বাগান করব। তো যখন প্রথম চারা মাটিতে আমি বসাবো বা রোপণ করব, সেক্ষেত্রে আমাকে কোন কোন দিকগুলো খেয়াল করতে হবে? চারা লাগানোর আগে জমি নির্বাচন করতে হবে। বৃষ্টির সময় যদি অতিরিক্ত পানি জমে না থাকে, এটাকে আপনি লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর, এটা অবশ্যই বেলে মাটিকে পরিহার করতে হবে। যে কোনো ফসলের ক্ষেত্রে বেলে মাটিতে চাষ করা বোকামি আর কি। এঁটেল মাটিটা আপনার ভালো, তাছাড়া মাটির পিএইচটা আপনি দেখে নেবেন। পরীক্ষা করে নিতে আপনার হবে। নিকটস্থ যে কৃষি সম্প্রসারণ অফিসগুলো আছে সেখান থেকে তাদের পরামর্শ নেবেন, মাটির পিএইচটার মান কেমন, এই এলাকার মাটির পিএইচের মান কেমন। তা এগুলো একটা বিষয়। আর 2 নম্বর কথা হলো ভালো চারা তো অবশ্যই কালেকশন করতে হবে। জি। আর একটা বিষয় হলো যে কোনো হর্টিকালচার ক্রপ আপনি রৌদ্রোজ্জ্বল জায়গাতে করতে হবে। মাটিতে কি কোনো রকম সার প্রয়োগ করতে হয়? মাটিতে প্রাথমিক অবস্থায় সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কি ধরনের সারগুলো আপনারা প্রয়োগ করেছেন? এটাকে অবশ্যই ব্যালেন্স করবো এইভাবে। একটা রেশিও বলে দিই আমি সবাইকে। জি। প্রতি 40 কেজি অর্গানিক সারের এগেনস্টে আপনি 1 কেজি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। এটাকে বোধহয় মানসম্মত ধরছি আমরা। এটা তা না হলে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই যে আপনার বাগানের এত সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন আমগুলো ঝুলছে, এই আমগুলো বাজারজাতকরণ কিভাবে হচ্ছে, কোথায় করছেন? এই আমটা বাংলাদেশে 2014 সালে আমার মাধ্যমে যাত্রা শুরু। এর কালার সব দেখে হয়তো প্রথম দিকে আমি 2000 টাকা কেজিতে বিক্রি করছি। পরবর্তীতে এটা 21 সালে যে 1000 টাকা বিক্রি করছি, এবং পরবর্তীতে আরও দাম কমাতে চেয়েছিলাম। এই বছর তো আরও অনেকখানি দাম কমাই দিয়েছিলাম। এবার কত করে এই বিক্রি বছর করছেন? আমি একটু মনে করতেছি আমার ছেলে তো আমাকে বললো যে আব্বু তোমার আমটা আমি যদি বাজারজাতকরণের কাজটা আমি নেই। বাজারজাতকরণের কাজ করতে পারি তাহলে আমার একটা ইন্টার্নশিপ হবে, জি। অটো ইন্টার্নশিপ হবে। তো আমি বললাম তো আমি তো খুব খুশি, এখান থেকে আমার লাভ করা জরুরি না।
তুমি এই কাজটা শিখলে আমি খুশি হব, জি। কারণ তুমি এই কাজটা শিখলে তুমি নিশ্চয়ই অন্য ব্যবসাও করতে পারবে। তো আমার ছেলে ওই দুটো আম, এক জোড়া আম এবার জাপানে যেভাবে প্যাকেট করছে এই সেম প্যাকেট করে বাংলাদেশে আমরা বিক্রি করতেছি, এক জোড়া আম 500 টাকা। তারপরে যে আমটা থাকতেছে এ গ্রেড আম, তারপরে বি গ্রেড আম, এগুলো আম বিক্রি করতেছি তো, 500 টাকা এবার কেজি, 300 টাকা কেজি। আমাদের কোনো দর্শক শ্রোতা যদি নতুন করে বাগান করতে চান বা যে কোনো নতুন উদ্যোক্তায় যদি মিয়াজাকি আমের বাগান করতে চান, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি রয়েছে? বা যদি আপনার কাছ থেকে চারা ক্রয় করতে চান বা অন্য কোথাও থেকে, তাহলে দামটা কীরকম পড়তে পারে চারার? মোটামুটি মিয়াজাকি চারা এখন সারা বাংলাদেশে কম বেশি ছড়ায় গেছে। তো আমিও মিয়াজাকি চারা তৈরি করি। মিয়াজাকি চারাতে আমার 3টে গ্রেড আছে। একটা গ্রেড 120 টাকা, একটা গ্রেড 200 টাকা, আর একটা গ্রেড 250 টাকা। ভ্যারিয়েশনটা হচ্ছে হ্যাঁ। দামের, এটার কারণটা কি এটা ছোট্ট করে যে জানতে দেখা চাই। যাচ্ছে যে 250 টাকার চারাটা লাগালে সামনের বছরই হয়তো ফল আসবে এবং পরের বছর কমার্শিয়াল হিট করবে। ও, একদম নতুন যারা উদ্যোক্তা আছেন তারা কি একবারেই বড় জায়গা নিয়ে শুরু করবেন, অনেকগুলো গাছ নিয়ে শুরু করবেন, নাকি পরীক্ষামূলক ছোট আকারের করতে পারেন? আমিও মনে করি যার যতটুকু জ্ঞান আছে সে ততটুকু জায়গা দিয়ে শুরু করবে। মিয়াজাকি আমের বাগান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি কি? সারা বাংলাদেশে যেখানে যেখানে উদ্যোক্তা আমি তৈরি করতে পারবো বা আমার মাধ্যমে যারা কন্ট্রাক্ট গ্রোয়ার্স হবে, আমরা একটা বড় ধরনের একটা কমিটি, বড় ধরনের একটা গ্রুপ করব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাবার জন্য এবং দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।